আমার আপন বোনের সাথে আমার স্বামীকে এক বিছানায় অন্তরঙ্গ মুহূর্তে দেখে অবাক হলাম। নিজেকে কন্ট্রোল করে চিৎকার দিয়ে বললাম, হচ্ছেটা কি এখানে? আমার আওয়াজ শুনে আমার বোন নীলা ভয় পেয়ে বিজয়ের থেকে দূরে সরে গিয়ে আমতা আমতা করে বলল, আসলে আপু। নীলা কিছু বলার আগেই বিজয় আবারও সাথীকে নিজের কাছে টেনে নিল। আমাকে দেখিয়ে দেখিয়ে আমার সামনেই নীলাকে ভীষণ আবেগের সাথে জড়িয়ে ধরে। এসব দেখে আমার আত্মা কেঁপে উঠল। নীলা বলে উঠল, দুলা ভাই ছাড়ুন আমায়। বিজয় হাসি দিয়ে বলল, তোমার বড় আপুকে এত ভয় পেতে হবে না। আর ও জানে ওর সাথে আমি এমনিতেও সংসার করব না। বিয়ের 2 বছর পরও আমাকে বাচ্চার মুখ দেখাতে পারেনি ও, তাই এখন তো এসব দেখতেই হবে। আমার চোখে একটু জল আসলো না, বরং দাঁড়িয়ে রইলাম শক্ত চোখে। নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে আমার দিকে চলে আসে। বিজয়ও উঠে আসে। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বিজয় বলল, আর হ্যাঁ ফুল শোনো, তোমাকে একটা বিশেষ কথা জানানোর আছে। আজই তোমার বাবার সাথে কথা হলো আমার। আমি তোমাদের বাসায় গিয়ে, বাবা দেখুন আমি আর ফুলের সাথে সংসার করতে পারবো না। বিয়ের এত বছর পরও সে আমাকে বাচ্চা দিতে পারলো না। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। বাবা বলল, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিবে বলে ভাবছো? আমি ফুলকে ডিভোর্স দিয়ে অন্য একটা বিয়ে করতে চাই। নীলা বলল, দুলা ভাই এসব কি বলছেন আপনি? বাচ্চার জন্য আমার বোনকে ডিভোর্স দিবেন? হ্যাঁ, যে কোনো ভাবে আমার একটা বাচ্চা চাই। বাবা বলল, তোমার তো শুধু বাচ্চা লাগবে তাই না? তাহলে তুমি আমার ছোট মেয়ে নীলাকে নিয়ে যাও। বাচ্চা হলে সে তোমার বাড়ি থেকে চলে আসবে, তবে সেটা যাতে কেউ না জানে। তবুও আমার মেয়েটাকে ডিভোর্স দিও না বাবা। তুমি বাবা হয়ে এসব কি বলছো? ছি, আমার কোনো আপত্তি নেই বাবা। তাহলে আমি বাইরে ওয়েট করছি, আপনি নীলাকে রেডি করে পাঠিয়ে দিন। বলেই বিজয় বের হয়ে যায়। নীলা কাঁদতে কাঁদতে বলল, বাবা এমনটা করো না প্লিজ, আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিও না। তুই কি চাস তোর বোনের সংসার ভেঙে যাক? বোন হয়ে বোনের সংসারটা রক্ষা করার দায়িত্ব তোর। নীলা আর কিছু না বলে রুমের দিকে চলে আসে। বাবা কি বলবে বুঝতে পারছে না। এবার বুঝতে পেরেছো তো? তোমার বাবার সাথে পরামর্শ করেই তোমার বোনকে আমার বাসায় নিয়ে এলাম। উনি চান না তোমার সংসার নষ্ট হোক, এজন্য তোমার বোনকে পাঠিয়েছে। ও আমাকে সন্তান দেওয়ার জন্য এসেছে। সন্তান দেওয়ার পর আবার ফিরে যাবে, আর এভাবে তোমার আমার সংসারটাও বেঁচে যাবে। আমি এসব কথা শুনে ভীষণ রেগে গিয়ে বললাম, আব্বু এমন বলেছেন কিভাবে? আমার এক্ষুনি আব্বুর সাথে কথা বলতেই হবে। নীলা তখন বলল, আব্বু সত্যি এমনটা বলেছে আপু। দুলাভাই আব্বুকে বলেছিল তোকে তালাক দিবে। তখন আব্বু অনেক অনুরোধ করে তালাক না দিতে। তখন দুলাভাই বলেছে তার সন্তান লাগবে, এজন্যই দুলাভাইকে সন্তান দেওয়ার জন্য আব্বু আমায় এখানে পাঠিয়েছে। আমি বেশ হতবাক হয়ে যাই। শুনলে তো, এখন আর কিছু বলবে? আমি সামান্য হেসে বললাম, না আর কিছু বলবো না, এবার আমি কাজে করে দেখাবো। বলেই আমি রুম থেকে বের হয়ে যাই। দরজার সামনে দাঁড়িয়ে ফোন নিয়ে বাবার কাছে ফোন দিলাম। বাবা ফোন রিসিভ করতেই আমি বললাম, বাবা তুমি একটা কাজ করো, নীলার সাথে বিজয়ের বিয়ের ব্যবস্থা করো। আমি যখন বিজয়কে সন্তান দিতে পারিনি, তখন এর ফল আমিই ভোগ করব। আমার বোনকে কেন শুধু শুধু তার রক্ষিতা বানাবে বলো? তার চাইতে বরং আমি বিজয়কে ডিভোর্স দেই, তারপর নীলা সসম্মানে ওর বউ হোক। আমার বাবা আমার কথা শুনে অবাক হয়ে বলল, এসব কি বলছিস তুই? কেন? এটাই তো চেয়েছিলে তুমি, বড়লোক জামায়াত থেকে সুবিধা নেবে। এজন্যই তো আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার থেকে বয়সে অনেক বড় এক লোকের সাথে বিয়ে দিয়েছিলে। এবার এখন সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এখন আমার বোনকে ব্যবহার করছো। তার মধ্যে আমি তো একটা ভালো সমাধান দিলাম, এতে তোমার বড়লোক জামাইয়ের সাথে সম্পর্ক বজায় থাকবে, আমার বোনটাকেও রক্ষিতা হতে হবে না, আর আমিও মুক্তি পাবো। বলেই আমি ফোনটা রেখে দিলাম। ওরা দুজনে বের হয়ে পাশে আসে আর অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি হেসে বললাম, কি ভেবেছিলে তোমরা আমি খুব কষ্ট পাবো, নিজেকে অভাগী ভাববো? না, আমি সেই ধাতুতে গড়া মেয়ে না, বরং আমি আজ নিজের মুক্তি উদযাপন করব। বলে আমি আমার রুমের দিকে চলে আসি। নিজের রুমে এসে ব্যাগের মধ্যে সব কাপড় চোপড় রাখছি, আর একই সাথে বিগত 2 বছরের নিজের জীবনের ভয়াবহ স্মৃতিগুলো স্মরণ করছি। বাবা তুমি কিভাবে বলো, বয়স অনেক হওয়া একটা লোককে আমাকে বিয়ে করতে? হালকা বয়স হয়েছে, তাতে কি? টাকা তো আছে ভরপুর, তুইও সুখে থাকবি আর আমিও অনেক টাকা পাবো, যে সময় যত টাকা লাগে। শুধু টাকার জন্য আমার জীবনটা নষ্ট করবে বাবা? তুমি বাবা হয়ে মেয়েকে নরকে ঠেলে দিচ্ছ। চুপ কর, টাকাই সব। আমার কথা ফাইনাল, কালকেই তোকে নিয়ে যাবে। বলে বাবা চলে যায়। বিয়ে শুরু হলো আমার জীবনের অন্ধকার অধ্যায়। অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হলো বিজয়কে। বিয়ের পর যখন আমার গর্ভে বাচ্চা, তখন দেখো বিজয়, ডাক্তার বলেছে প্রেগনেন্ট অবস্থায় শারীরিক মেলামেশা না করতে, তাহলে কিন্তু আমাদের বাচ্চার উপর প্রভাব পড়বে। বিজয় নেশাগ্রস্ত অবস্থায় বলল, চুপ কর হারামজাদি, ডাক্তার কি বলেছে তার জন্য তুই আমার শারীরিক চাহিদা না মিটিয়ে বসে থাকবি? আমার দেহের ক্ষুধা কে মেটাবে? বিজয় তুমি নেশা অবস্থায় আছো, আমাদের বাচ্চার কথা ভাবো। আমি এখন কোনোভাবেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবো না। তখনই বিজয় আমার উপর ঝাঁপিয়ে পড়ে। শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গেছে। যে সময়টা শারীরিক সম্পর্কে নিষেধ করা হয়, সেই সময়টাতে অপ্রাকৃতিকগ্রস্ত ভাবে শারীরিক সম্পর্ক করেছে, যার ফলে আমার বাচ্চাটাও নষ্ট হয়ে গেছিল। নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিজে নিজে উপরের দিকে
তাকিয়ে বললাম, আল্লাহ তাহলে এতদিনে আমার উপর মুখ তুলে তাকালো। মুক্তির সন্ধান পেয়ে গেলাম। নীলা বসে আছে বিজয়ের পাশে, বসে বসে ভাবছে তার জীবনের কিছু অপূর্ণতার কথা। ফুলের থেকে 2 বছরের ছোট সে, ফুলের মতো না হলেও তার সৌন্দর্য যথেষ্ট। নীলা ছোটবেলা থেকেই দরিদ্র আর কষ্ট দেখে বড় হয়েছে। ছোটবেলা থেকে তার ইচ্ছা একদিন অনেক ধনী জীবনযাপন করবে, যেই জীবনে তার আর কোনো অভাব থাকবে না। এই ভাবনা নিয়ে বড় হওয়া নীলা যখন বিজয়ের সাথে তার বড় বোন ফুলের বিয়ের পর, তুই এসেছিস নীলা, কতদিন পর আসলে আপুকে দেখতে, খুব খুশি লাগছে আমার। নীলা ফুলের আগাগোড়া দেখছে। আপু, এই শাড়ি তো খুব দামি, গহনা দিয়ে ভরা তোর শরীর, দুলাভাই কত ভালো। আমার স্বামীও যদি তোর স্বামীর মতো বড়লোক হয়। পাগলি বোন আমার, আয় ভেতরে আয় বলে দুজনে রুমের দিকে চলে যায়। আমিও তো তোর থেকে কম সুন্দরী না আপু, আমারও তো তোর মতো আমার জীবনেও এমন সুখ ডিজার্ভ করি। তোকে আমি ঘৃণা করি। তাই তো বাবা যখন দুলাভাইয়ের সাথে আমাকে প্রস্তাব দেয় বিজয়ের সন্তানের মা হতে, তখন না করার ভান নিয়ে রাজি হয়ে গেলাম। এটা আমার বড় একটা সুযোগ আপু। নীলা মনে মনে বিজয়ের দিকে তাকিয়ে বলল, এবার তাহলে আমার সব স্বপ্ন পূরণ হবে। আমার জীবনে যা যা অভাব ছিল এবার তা পূরণ হবেই। এবার আমিও দামি দামি শাড়ি গহনা পরবো, ভালো ভালো খাবার খাবো। সে এসব ভাবছে, আর ওদিকে আমি বারান্দায় ব্যাগ নিয়ে এসে পুরো বাড়িটা দেখছি আর চোখ মুছতে মুছতে বললাম, ভালো থাক নীলা, তোদের জন্য দোয়া রইল। আর এখানে একটি মেয়ের সুন্দর সংসার নষ্টের মাধ্যমে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হবে ফুলের জীবনে? নীলার জীবনে কি সুখ আসবে, নাকি তাকেও ছুঁড়ে ফেলবে পরে তার বড় আপুর মতো? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।